আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান, আবারও স্বাগতম। আজকে আমার 16তম লেকচার শোনার জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস সংখ্যা হচ্ছে 16 এবং এই মুহূর্তে আমি তোমাদের সাথে আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি এস এম মাহি আলম মুন্না। তোমরা সবাই খাতা কলম প্রয়োজনে খুলে রাখবে তুমি এবং আমার কথাগুলো লেকচারগুলো শুনবে এবং শোনার সাথে সাথে আমার কথাগুলো শুনে তোমরা খাতায় লিখে নিতে পারো। যদি যেহেতু আমার বোর্ড ছোট, আমার হাতের লেখা ছোট, হাতের লেখা আমার জানোই যে খুব একটা ভালো না, সেই জন্য মোটেও ভালো না। তারপরও তোমরা আমার কথাগুলো শুনবে, লিখবে এবং স্ট্রাকচারগুলো তৈরি করে নেবে। যেভাবে আমি বলি সেভাবে তোমরা স্ট্রাকচারগুলো তৈরি করে নেবে। কথা বাড়াচ্ছি না, তাহলে আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছি আমরা। দেখো, আমরা এর আগের ক্লাসে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা দেখছি যে মেইন ভার্বের শেষে বা মেইন ভার্বের সাথে আমরা দেখছিলাম যে গো বা বে, এগুলা ছিল ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমরা এখন দেখবো যে মেইন ভার্বের সাথে, যেমন আমি পড়াতে থাকবো, তোমরা পড়তে থাকবে, তারা খেলতে থাকবে, আমরা শুনতে থাকবো, তারা দেখতে থাকবে, এরকম তে থাকবে। অর্থাৎ আমি পড়াতে থাকবো, আমরা শুনতে থাকবো, বউ আসতেছে, তে থাকবো এরকম। তোমরা শুনতে থাকবে, তে থাকবে, তুই শুনতে থাকবি, তোরা শুনতে থাকবি, যেভাবে হোক আমরা বলি। তারপরে তারা শুনতে থাকবে, তিনি বলতে থাকবেন, হ্যাঁ সে বলতে থাকবে, আমরা আমরা গাইতে থাকবো, তারা নাচতে থাকবে। এরকম কথাগুলো যখন আসতেছে তে থাকবে, তখন আমরা কিন্তু এটা একটা চিনার উপায় দেখে কিন্তু আমাদেরকে বলতে হয়। আমি শুধু আমার বইয়ে আমার কাছেই না, অনেক বইয়েও এরকম তোমরা ব্যবহার দেখে থাকো যে ক্রিয়া শেষে এরকম উল্লেখ থাকে। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে তোমাদের সহজে বুঝে নিতে হবে যে এরকম তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকলে তাহলে কোন টেন্সে এটা আমাকে বলতে হবে, কথা কোন টেন্সে আমাদের স্পিকিং করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি তে থাকবা, এরকম তে থাকবেন, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে করতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি যে সাবজেক্টের পরপরই দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে, তারপরে শ্যাল উইল, তারপরে বি যুক্ত করে তারপরে কিন্তু আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট। এবং এটার যদি প্রশ্নবোধক করতে হয় তাহলে শ্যাল উইল আগে যেভাবে আমরা শিখেছি ফিউচার ইনডিফিনিটে, ওভাবেই কিন্তু শ্যাল উইলটাকে প্রথমে সাবজেক্ট, তারপরে আসবে তোমার বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে প্রশ্ন চিহ্ন যদি প্রশ্ন করতে হয়। আর নেগেটিভ যদি করতে হয় শ্যাল নট বি, উইল নট বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। অর্থাৎ সবার আগে সাবজেক্ট। যাই হোক, এইভাবে করে কথা বলতে হবে। স্ট্রাকচার তৈরি করে নিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করে বারবার কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবা। কারণ একটা কথা আছে না, যে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু বেশি বেশি কিন্তু আমাদের ফ্লুয়েন্টলি ইংরেজি বলা সহজ হয়ে যাবে। ইংরেজি বলার একটা সাহস তৈরি হবে। আর ফ্লুয়েন্টলি বলার জন্য অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন রিডিং করবা, রিডিং পড়তেই থাকবা। রিডিংয়ের সাথে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণগুলো ঠিক করতে থাকো। আর সবার উপরে কিন্তু ভোকাবুলারি প্রত্যেক দিন মোটামুটি 10টা 15টা করে ওয়ার্ড মুখস্থ করা, এমনভাবে মুখস্থ করো যাতে ভুলে যাতে না যাওয়া হয়, সবসময় যাতে মনে থাকে। যাই হোক, আমি আবার ইয়াতে চলে যাচ্ছি। দেখো, আমি এখানে যে সেন্টেন্সগুলো লিখছি এইগুলো সেন্টেন্স তোমরা বুঝতে পারলে তোমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন আলী খাইতে থাকবে, তাহলে আলী ভবিষ্যতে একটা কাজ, তাহলে বোঝা যাচ্ছে যে চলতে থাকবে। যে আলী খাইতে থাকবে, আলী উইল বি কি ইটিং হবে না, আলী উইল বি ইটিং। তাহলে যাই খাইতে থাকবে সেটা তুমি কিন্তু সেখানে উইল বি ইটিং এর পরে তুমি দিতে পারো। আলী উইল বি ইটিং রাইস, আলী উইল বি ইটিং চকলেট, আলী উইল বি ইটিং ব্যানানা। হ্যাঁ, যেটাই হোক তোমরা সেটা কিন্তু লিখবে। তো এখানে খাইতে থাকবের জন্য কিন্তু উইল বি দিলাম, তারপরে ইটিং। এবং আমরা দেখতে পাচ্ছি যে আলী কিন্তু থার্ড পারসন, সেই জন্য কিন্তু উইল। এবং শ্যাল, তোমাদের যদি আয়ের সাথে শ্যাল ব্যবহার করতে তোমার যদি লজ্জাবোধ হয় বা মনে করো যে আইয়ের সাথে শ্যাল ইউজ করবো, উইয়ের সাথে শ্যাল, এটা কেমন অনেক একেবারে শুরুর দিকের একটা বিষয় হয়ে গেল, হ্যাঁ, তো তোমরা উইল বলতে পারো, সমস্যা নেই। তো এখানে তো উইল বলতেই হবে। আমরা ঘুমাইতে থাকবো, তাহলে তাহলে এটা কিভাবে লিখতে হবে আমরার সাথে? তাহলে আমরা কি করব? উই শ্যাল বি স্লিপিং, উই শ্যাল বি স্লিপিং। এখন হলে নাও দিলা, উই শ্যাল বি স্লিপিং নাও। তাহলে আমরা ঘুমাইতে থাকবো, উই শ্যাল বি স্লিপিং। কোনো একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা
শ্যাল ইউজ করলাম। তোমার যদি মন চায় তাহলে তুমি উইল বলতে পারো, সমস্যা নাই। উই উইল বি স্লিপিং, নো প্রবলেম। হ্যাঁ, এখন ইংরেজিতে স্পিকিংয়ে কিন্তু খুব শ্যাল উইল নিয়ে মাথা ঘামানো হয় না, উইলটাই বেশি ইউজ হয়। তো যাই হোক, আমরা এভাবে করে বলতে পারি তারা খেলতে থাকবে। এখন যদি আমি এখানে তারা খেলতে থাকবে যদি লিখতে হয়, তাহলে কি করব? দে উইল বি প্লেয়িং, দে উইল বি প্লেয়িং। এখন কি খেলতে থাকবে সেটা তোমার ইচ্ছা, তুমি এখন লিখতে পারো। দে উইল বি প্লেয়িং, কি খেলবে? দে উইল বি প্লেয়িং হকি, দে উইল বি প্লেয়িং চেস, অর্থাৎ দাবা। চেস হচ্ছে দাবা, তো তারা দাবা খেলতে থাকবে। দে উইল বি প্লেয়িং চেস, তারা দাবা খেলতে থাকবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি 3টা সেন্টেন্স করলাম, 3টা টেন্সেই আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরপরই কিন্তু শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করে অবজেক্ট বসাতে হচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। তাহলে আমরা নেগেটিভ তাহলে কিভাবে স্ট্রাকচারটা তৈরি হবে? নেগেটিভটার জন্য আমাকে শুধু নট ব্যবহার করতে হবে, কিন্তু নট কোথায় ব্যবহার করতে হবে এই ব্যাপারে কিন্তু তোমাদেরকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তোমরা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে শ্যাল বি নট উইল বি নট করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। শ্যাল নট বি উইল নট বি, অর্থাৎ শ্যাল এবং উইলের মাঝখানে নট, তারপরে বি হবে। যেমন আমি বা আমরা বা তারা মাছ ধরতে থাকবে না, মাছ ধরতে থাকবে না, তারা মাছ ধরতে থাকবে না। এটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ একটা কথা। তাহলে আমরা কি করব? দে উইল নট, এই যে নট মাঝখানে চলে আসলো, দে উইল নট, এই যে মাঝখানে। এবার দেখো বি এর মাঝখানে, বি উইল এবং বি এর মাঝখানে কিন্তু নট ব্যবহার হচ্ছে। দে উইল নট বি কি ক্যাচিং ফিশ, দে উইল নট বি ক্যাচিং ফিশ, তারা মাছ ধরতে থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল নট, উইল নট, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট দিয়ে আমরা নেগেটিভ স্ট্রাকচার তৈরি করে নিতে পারবো। আমরা গান গাইতে থাকবো না, উই শ্যাল নট বি সিঙ্গিং সং, উই উইল নট বি সিঙ্গিং সং। তুমি নাচতে থাকবে না, ইউ উইল নট বি ডান্সিং। হ্যাঁ, ইউ উইল নট বি ডান্সিং, অর্থাৎ সাবজেক্ট উইল নট বি বা শ্যাল নট বি, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করো, তারপরে অবজেক্ট দিয়ে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন যদি এটা আমরা যদি প্রশ্ন করতে হয় তাহলে কি করব? প্রশ্ন করার জন্য আমাকে কি করতে হবে? দেখো যে রনি কি ইংরেজি শিখতে থাকবে না? রনি কি ইংরেজি শিখতে থাকবে না? এই যে রনি কি ইংরেজি শিখতে থাকবে না? ইংরেজি শিখতে থাকবে না, থাকবে না। এই যে আমরা এখন প্রশ্ন করলাম, কিন্তু রনিকে ইংরেজি শিখতে থাকবে না। তাহলে ওই যে আমরা যে শ্যাল উইলটা ইউজ করে থাকি সাবজেক্টের পরে, সেটা আবার আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সাবজেক্টের পূর্বে চলে আসছে। তাহলে আমরা উইল, রনি, নট নিজের জায়গায় থাকলো, তারপরে বি কি লার্নিং, বোঝা যাচ্ছে? উইল রনি নট বি লার্নিং ইংলিশ। এই যে প্রশ্ন চিহ্ন, আমরা খাতায় লেখার সময় অবশ্যই প্রশ্ন চিহ্ন দিব, আর প্রশ্ন করার সময় আমাদেরকে প্রশ্ন যেভাবে করতে হয় সেভাবেই কিন্তু প্রশ্ন করতে হবে। উইল রনি নট বি লার্নিং ইংলিশ, রনিকে ইংরেজি শিখতে থাকবে না, এভাবে কিন্তু প্রশ্ন করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এগুলো মুছে দিলাম। এখন দেখো আমরা কিন্তু মোটামুটি হা বোধক, না বোধক, প্রশ্নবোধক না বোধক সবই করতে শিখে গেলাম। তাহলে অনেক সময় দেখা যায় যে বাপ্পি খেলতে থাকবে, বাপ্পি খেলতে থাকবে, তাহলে বাপ্পি উইল বি প্লেয়িং। আচ্ছা, আবার আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এইভাবে, বাপ্পি কি খেলতে থাকবে? উইল বাপ্পি বি প্লেয়িং, উইল বাপ্পি বি প্লেয়িং, বা উইল রনি বি লার্নিং ইংলিশ, রনি কি ইংরেজি শিখতে থাকবে? তো রনি কি ইংরেজি শিখতে থাকবে, এইটা এক ধরনের প্রশ্ন। কি এক ধরনের প্রশ্ন? এটা যে কি সাধারণভাবে আমরা যেটা খুব প্রশ্ন করি, হ্যাঁ, হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করলাম, অক্সিলারি ভার্ব দিয়ে শ্যাল উইল দিয়ে প্রশ্ন করতেছি। কিন্তু যদি এই কিটা এইরকম হয় যে বাপ্পি কি খেলতে থাকবে, বাপ্পি কি খেলতে থাকবে, তার মানে জানতে চাওয়া হচ্ছে যে মানে ফুটবল খেলতে থাকবে নাকি ক্রিকেট খেলতে থাকবে নাকি হকি। হ্যাঁ,
তখন আমরা কি করব, তখন ডাব্লিউএস কোশ্চেন যেভাবে লিখতে হয় সেভাবে ডাব্লিউএস কোশ্চেন আমাদেরকে, অর্থাৎ এখানে তুমি ডাব্লিউএস কোশ্চেনের ইয়েটা করো, তাহলে তোমাদের হয়ে যাবে যে এই যে ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস তারপরে তুমি এই যে শ্যাল উইল যেটা হয়, শ্যাল উইলটা ওভাবে রাখলা, শ্যাল উইলটা ওভাবেই থাকলো। তারপরে তোমার সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপরে তুমি এখানে বি নিয়ে আসবা, তারপরে হোয়াট, মনে করো হোয়াট নিলাম, হোয়াট উইল বাপ্পি বি প্লেয়িং, হোয়াট উইল রনি বি লার্নিং, এভাবে। তাহলে আমাদেরকে এখানে ভার্বের সাথে আমাদেরকে কি করতে হচ্ছে, আইএনজি যোগ করতে হচ্ছে, তারপরে কিন্তু অবজেক্ট দিয়ে প্রশ্ন চিহ্ন আমাদেরকে লেখার সময় লিখতে হচ্ছে, আর প্রশ্ন করার সময় অবশ্যই প্রশ্ন করার মতো করেই বলতে হবে। তাহলে যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, বাপ্পি কি খেলতে থাকবে, তাহলে আমরা এখান থেকে বোঝা যাচ্ছে যে কি খেলতে থাকবে, হোয়াট আসতেছে, তাহলে হোয়াট বাপ্পি বি, হোয়াট বাপ্পি, আমাদেরকে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতেছি, সেখানে আমাদেরকে হোয়াট হোক বা ডাব্লিউএস কোশ্চেনের যেটাই হোক না কেন, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, হু, হুম, হুইচ, হোয়াট যেটাই হোক না কেন, এদের পরে অক্সিলারি ভার্ব শ্যাল উইল আগে রাখতে হবে, তারপরে কিন্তু সাবজেক্ট। তাহলে হোয়াট উইল বাপ্পি বি প্লেইং, তার মানে এখানে জানতে চাওয়া হচ্ছে সে কি খেলতে থাকবে, বাপ্পি কি খেলতে থাকবে। তারপরে রায়হান কি করতে থাকবে, রায়হান কি করতে থাকবে, হোয়াট রায়হান উইল বি ডুইং, হোয়াট রায়হান উইল বি ডুইং, তার মানে জানতে চাওয়া হচ্ছে যে রায়হান কি করতে থাকবে, হ্যাঁ কি করতে থাকবে, জানতে চাওয়া হচ্ছে যে কোনো কাজ বা অন্য কিছু, হ্যাঁ সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এরকম, তো আমরা সাধারণত দেখা যাচ্ছে যে এরকম কিছু কথা যেগুলো থাকে সেগুলো আমরা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি। তারপরে এখানে মনে করো যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে বা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে, তো দি স্কাই উইল বি কভার্ড উইথ ক্লাউডস, হ্যাঁ উইল বি কভার্ড উইথ ক্লাউডস, এইভাবে করে কিন্তু অনেক সময় বলা যায়। যাই হোক, এখানে আইনজি যোগ করার দরকার হচ্ছে না, যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে বা হয়ে যাবে, দি স্কাই উইল বি কি হবে, কভার্ড, দি স্কাই উইল বি কভার্ড উইথ ক্লাউডস, হ্যাঁ দি স্কাই উইল বি কভার্ড উইথ ক্লাউডস, এভাবেও কিন্তু অনেক সময় ফিউচার কন্টিনিউয়াসকে প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি কিন্তু বলতে ভুলে গেছি, আরেকটা নিয়মে কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু কথা বলা যেতে পারে। এগুলো কিন্তু আমি আগের টেন্সগুলোতে কিন্তু ব্যবহার দেখিয়েছি। আমার প্রত্যেকটা টেন্সের মধ্যে কিন্তু আমি ব্যতিক্রমধর্মী কিছু টেন্সগুলো, কথাগুলোকে নিয়ে আসি, কিন্তু ওই টেন্সগুলোতে কীভাবে কথা বলতে হয় সেটা কিন্তু আমি শেখানোর চেষ্টা করছি। তো আজকেও এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু দেখবা যে একটু ব্যতিক্রম ধরনের একটা স্ট্রাকচার এখানে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, সাবজেক্ট শ্যাল উইল, বি এর জায়গায় তুমি রিমেইন ইউজ করতে পারো। এই সাবজেক্টের পরে শ্যাল উইলের পরে আমরা সাধারণত বি ব্যবহার করছি, তাই না, কন্টিনিউয়াসে, ফিউচার কন্টিনিউয়াসে, কিন্তু এই বি এর জায়গায় তুমি রিমেইন ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যোগ করে অবজেক্ট করতে পারো। তাহলেও তোমার ফিউচার কন্টিনিউয়াসের টেন্স বলা যাবে, ফিউচার টেন্সে বলতে পারবে। যেমন কথাটা আমি লিখছি, যেমন তিনি আমাকে সব সময় সাহায্য করতে থাকবেন, বোঝাই যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে ফিউচার কন্টিনিউয়াস যেহেতু বোঝা যাচ্ছে, তাহলে তো এটার অনুবাদ তাহলে কিভাবে করা উচিত, তিনি আমাকে সবসময় সাহায্য করতে থাকবেন, বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে তিনি আমার একটা কাজ করতে থাকবেন, আমার জন্য আমাকে সাহায্য করতে থাকবেন। তাহলে হি উইল, স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাচ্ছি যে হি উইল রিমেইন কথাটা আসতেছে, হি উইল রিমেইন, তোমাকে বানান ভুল হলে আমি দেখাই দিই তোমার, হি উইল রিমেইন। আচ্ছা, তাহলে আমাদের সাহায্য করতে থাকবেন, হি উইল রিমেইন হেল্পিং, কাকে, আমাকে, হি উইল রিমেইন হেল্পিং মি। এখন সব সময় হি উইল, তুমি চাইলে এখানে এই জায়গাতে অলওয়েজ শব্দটা ব্যবহার করতে পারো, হি উইল অলওয়েজ রিমেইন হেল্পিং মি, হি উইল অলওয়েজ রিমেইন হেল্পিং মি, অথবা হি উইল রিমেইন হেল্পিং মি অলওয়েজ, বা অলওয়েজ হি উইল রিমেইন হেল্পিং মি, যেভাবে হোক তুমি কিন্তু এই কথাটা বলতে পারো। তাহলে আমরা আরও একটি স্ট্রাকচার পেয়ে গেলাম, সাবজেক্টের পরে শ্যাল উইলের পরে রিমেইন, বি এর জায়গায় রিমেইনও ইউজ করতে পারো, রিমেইনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে তোমরা অবজেক্ট দিবে, তাহলেই কিন্তু তোমার আরও একটি নিয়ম তোমার শেখা হয়ে যাবে এবং স্পিকিং করতে হবে এইভাবে করে। ঠিক আছে।
শিখেছো তো? তাহলে তো আমি আজকের লেকচার ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমাদেরকে আবারও বলি যে আমার এই লেকচারটা একটু সংক্ষিপ্ত করে আমি বোঝানোর চেষ্টা করছি। তো তোমাদেরকে স্ট্রাকচারগুলো তোমরা নিজেরা তৈরি করে নিবে। প্রয়োজন পড়লে আমি নেক্সট ভিডিওতে আমি এক্সট্রা স্ট্রাকচার লিখে দিব। তো আজকের ভিডিও তোমাদেরকে তাও কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে, তোমার বন্ধু বান্ধবরা শিখবে এবং আমাকে শেয়ার করলে আমি খুশি হব। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।